হ্যালো বন্ধুরা, তোমাদের প্রত্যেকে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা মেজারমেন্ট অফ অ্যাঙ্গেল ত্রিগোণমিতির প্রথম অধ্যায় এবং খুব প্রাথমিক অধ্যায় নিয়ে আমরা আলোচনা করতে চলেছি, যেখানে আমরা কোণের পরিমাপ করতে শিখব। শুধু ডিগ্রি বা আরও কোনো পদ্ধতিতে কোনো কোণকে আমরা মেজার করতে পারি কি না সেই সব বিষয় দেখব, এবং আমরা সেই সব পদ্ধতিগুলোও শিখব যার মাধ্যমে আমরা কোণকে আমরা মেজার করতে পারি। তার সাথে সাথে আমরা এটিও বুঝবো যে কোনো ত্রিগোণমিতিক কোণ, আমরা জানি যে জ্যামিতিক কোণ সব সময় 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে অবস্থিত হতো, সেটি আমরা দেখেছি। কিন্তু ত্রিগোণমিতিক কোণ সেটি শুধুমাত্র ধনাত্মকই হবে না, ঋণাত্মক হতে পারে, বা এটি 360 ডিগ্রির বেশি হতে পারে কি না 360 ডিগ্রির মধ্যেই সীমাবদ্ধ থাকবে, সেই সমস্ত কিছু আমরা আজকের ভিডিওতে বোঝার চেষ্টা করব। এবং তার সাথে সাথে আমরা যে বিভিন্ন পদ্ধতিগুলি আছে কোণকে মেজার করতে বা কোণের পরিমাপ করতে, সেই সব সিস্টেমগুলিকে আমরা বোঝার চেষ্টা করব এই ভিডিওতে। আশা করছি স্টেপ বাই স্টেপ খুব সুন্দরভাবে বিষয়টি আমরা ক্লিয়ার করতে পারবো। তো শুরু করা যাক আজকের ভিডিও। সর্বপ্রথমে যদি আমরা কোণের ডেফিনেশন কি সেটি বোঝার চেষ্টা করি, তাহলে সেটি কি হবে? দেখো, আমাকে বলেছে যে হোয়েন এ রে, যদি রশ্মি মানে জানি যার একটি প্রান্ত আছে এবং আরেকটি প্রান্ত নেই, অর্থাৎ আমি ধরে নিচ্ছি যে ও এ, এটি একটি রশ্মি, একটি ও এবং এটি এ। ও এ একটি রশ্মি আমি ধরলাম। এই ও এ ফ্রম ইটস ইনিশিয়াল পজিশন মানে এখন ও হচ্ছে এর ইনিশিয়াল পজিশন, বা একে আমরা ভার্টেক্সও বলে থাকতে পারি, বলে থাকি। এখন এই ইনিশিয়াল পজিশন মানে এটিকে কেন্দ্র করে যদি ও এ রশ্মিকে আমরা রোটেট মানে আবর্তন করি। এখন আবর্তন করতে গেলে যদি আমরা ঠিক এইভাবে আবর্তন করি, তাহলে এই জায়গাটি এখানে এই রশ্মিটি অবস্থান এলো, অর্থাৎ ও বিতে অবস্থান এলো। ও এ রশ্মিটি এখন ঠিক এই দিকে এতটুকু আবর্তিত হয়ে ও বি পজিশনে এলো। তাহলে এখন লক্ষ্য করার বিষয় হচ্ছে ও এ, এই যে এই অংশ ও এ, একে আমরা প্রাথমিক বাহু বলে থাকি বা ইনিশিয়াল লাইন বলে থাকি। আমরা কি বলে থাকি? একে ইনিশিয়াল লাইন বা ইনিশিয়াল সাইড বলে থাকি, আর এই ও বিকে আমরা টার্মিনাল সাইড বলে থাকি, বা অন্তিম বাহু বলে থাকি। এখন এই ও এ এবং ও বি, এই দুটি রশ্মির মধ্যে কিন্তু ও পয়েন্টে একটি জায়গা বা একটি অংশ কিন্তু ডিস্টেন্স কিন্তু থেকে গেল, মানে ও এ এবং ও বির মধ্যে একটি দূরত্ব তৈরি হলো। এই যে অংশটিকে কিন্তু আমরা কোণ বলে থাকি বা অ্যাঙ্গেল বলে থাকি। ভালো করে বোঝার চেষ্টা করো। আমরা কি বললাম? যখন কোনো একটি রশ্মি ও এ একটি রশ্মি, সেই রশ্মিটি এই ও পয়েন্টে যদি রোটেট করে, আবর্তন করে, এখন রোটেট করার অর্থ ঠিক এটি নয় যে ঠিক এই দিকেই রোটেট করবে, সে এই দিকেও রোটেট করতে পারতো। যদি এদিকে রোটেট করতো, ধরতাম আমি, তারপরে এই ও বি পজিশনে এই রশ্মিটি এসেছে, তাহলে এই ও পয়েন্টে ও এ এবং ও বি, এই দুটি রশ্মি যে দূরত্ব অতিক্রম করলো, এই অংশটিকে কিন্তু আমরা কোণ বলে থাকবো। বুঝতে পারলাম? এখন এই যে অংশটি কতটা দূরত্ব অতিক্রম করলো, অর্থাৎ ও পয়েন্টকে কেন্দ্র করে ও এ যে ইনিশিয়াল যে সাইডটি এবং যে টার্মিনাল সাইডটিতে পরিণত হলো, মানে ও এ ও বিতে যে এলো, এই জায়গাটি দখল করতে বা এই জায়গাটি আসতে সে কতটা পথ অতিক্রম করেছে, মানে এই অংশটি কত হতে পারে বা কত হবে। আমরা জানি যে তুমি ধরো এখান থেকে এতদূর যাত্রা করলে, তাহলে এই যাত্রাটির দূরত্ব নির্ণয় করতে আমরা কিমির হিসাবে বলতে পারি বা মিটার হিসাবে বলতে পারি, তাই না? বলতে পারি যে আমরা কতটা মিটার স্থান পরিবর্তন করেছি, তুমি এখান থেকে এখানে যাত্রা করছো, কত মিটার মানে তুমি গেছো বা কত কিলোমিটার হেঁটেছো, সেগুলো আমরা যেমন বিচার করতে পারি, তেমন নিশ্চয়ই এই যে ও এ ও বিতে রোটেট হলো বা ও এ ও বিতে রোটেট হলো, এর জন্য যে এই যে জায়গাটি, এই যে একটা ডিস্টেন্স তৈরি করলো, একটি রোটেশন তৈরি হলো, তার যে অ্যামাউন্ট মানে কতটা রোটেট হলো সেটি বের করার জন্য কিন্তু সেইটি পরিমাপ বের করতে কিন্তু আমাকে কোণ শেখায়।
তাহলে এই মেজারমেন্ট অফ অ্যাঙ্গেল কী বলছে, দ্য অ্যামাউন্ট অফ রোটেশন, মানে কতটুকু রোটেশন হয়েছে ফ্রম ইনিশিয়াল সাইড টু দ্য টার্মিনাল সাইড, ও এ থেকে ও বির মধ্যে, ও এ থেকে ও বির মধ্যে যে কতটা অ্যামাউন্ট রোটেশন হলো সেটিকে কিন্তু মেজারমেন্ট অফ অ্যাঙ্গেল বলা হয়ে থাকে, মেজারমেন্ট অফ দ্য অ্যাঙ্গেল বলে থাকে। অর্থাৎ ইনিশিয়াল সাইড থেকে টার্মিনাল সাইডের মধ্যবর্তী যে ডিস্টেন্সটি হয়ে থাকবে তাকে আমরা মেজারমেন্ট অফ অ্যাঙ্গেল বলে থাকি। এবার এই অ্যাঙ্গেলটি আমরা কীভাবে বলবো, আমরা স্বাভাবিকভাবে আমরা ছোটো থেকে পড়ে এসেছি যে এরকম যখন কোণ থাকবে তখন এই কোণটিকে 30 ডিগ্রি বা 25 ডিগ্রি বা 20 ডিগ্রি এরকমভাবে বিচার করি। এখন আমার কথা আসবে এই ডিগ্রির ডেফিনেশনই বা কী, তুমি ডিগ্রি বলছো কার নিরিখে, তুমি তখন কি বলবে, বলবে কি এ তো কম্পাস, এই কম্পাসটা বসিয়ে দিন স্যার, এই পয়েন্টে যদি থেকে থাকে, যদি এটি ইনিশিয়াল লাইন হয়ে থাকে আর এটি যদি টার্মিনাল লাইন হয়ে থাকে, তাহলে এই যে কোণটি তৈরি হচ্ছে এই কোণটি তো 30 ডিগ্রি, এই যে কোণটি তৈরি হচ্ছে এইটি তো 30 ডিগ্রি, চাঁদার সাহায্যে বসিয়ে দিন। অথবা যদি টার্মিনাল লাইনটি যদি এটি হয়ে থাকে তাহলে এই যে ও এ এটি যদি বি হয়ে থাকে তাহলে এ ও বি, অর্থাৎ কোণ এ ও বি, কোণ এ ও বি আমরা 60 ডিগ্রি লিখে ফেলতে পারবো। এখন বিষয় হচ্ছে এই যে চাঁদাটির কথা তুমি আলোচনা করলে বা খুব শীঘ্রই বলে দিলে যে চাঁদার দ্বারা আমরা বের করে নিতে পারবো, এই চাঁদা এলো কোথায়, এই যে পরিমাপগুলি চাঁদাতে দিয়ে আছে, এভাবে যে পরিমাপগুলি দিয়ে আছে 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 50 ডিগ্রি, এই পরিমাপটি চাঁদা আনলো কী করে, অর্থাৎ গণিতজ্ঞরা এই চাঁদা কম্পাসটি ব্যবহার করলো কী করে, এই মাপগুলি দিল কী করে, সেটি তো জানতে হবে আমাকে। আমরা কোনো কিছু একটি স্কেল, আমরা স্কেলে যখন পরিমাপ করি সেই স্কেলটি কোনো একটি বিষয়ের উপর বেস করে বানানো হয়েছে, তেমন এই কম্পাস বা এই চাঁদাটিও একটি বিষয়ের উপর বেস করে বানানো হয়েছে। অর্থাৎ অ্যাঙ্গেলকে মেজার করার জন্য কিছু নীতি, কিছু নিয়ম কিন্তু তৈরি করা হয়েছে, সেটি এবার আমরা বোঝার চেষ্টা করব বা সেটি জানার চেষ্টা করব। কিন্তু তার মাথায় আরেকটি কোশ্চেনও কিন্তু আমাদের এসে থাকে। এখন ধরলাম আমি কথার কথা বলছি, ধরো আমি একটি বিষয়টি বললাম যে এখন একটি কোণ, এটি হচ্ছে ইনিশিয়াল লাইন, আমি বলে দিলে তুমি এটি ও এ একটি ইনিশিয়াল লাইন, এটি ঠিক এই ও বি জায়গায় তো চলে এসেছে। অর্থাৎ এখন আমরা কোণকে লিখি কি এ ও বি, এই আকারে কিন্তু কোণটিকে আমরা ডেসক্রাইব করে থাকি বা নোট করে থাকি। আমরা কিভাবে নোট করে থাকি এ ও বি, বা একে আমরা কোণ বি ও এ ও বলে থাকতে পারি। কিভাবে আমরা দেখব যে কোন পয়েন্টে, কোন সাধারণ পয়েন্টে এই কোণটি, মানে এই ও এ বাহুটি এবং ও বি বাহুটি, অর্থাৎ ইনিশিয়াল বাহু এবং টার্মিনাল বাহুটির নির্দিষ্ট বা সাধারণ কোন পয়েন্টটি আছে সেটি আমরা দেখি, এবং সেই পয়েন্টের যে অ্যাঙ্গেলটি হয় সেটিকে আমরা কিন্তু মিডলে রাখি, অর্থাৎ ও এ বি, অর্থাৎ বি ও এ। আমরা কখনো ভুল করে বি এ ও করবো না, কারণ ও পয়েন্টটি কিন্তু দুটি বাহুর সাধারণ বিন্দু বা ভার্টেক্স। এখন এই যে এটি বের করলাম, এটি ধরে নিলাম এটি কিন্তু থিটা হলো, এই মেজারমেন্টটি যাই হোক না কেন। আবার একই রকমভাবে এটি কি হলো, ও এ ঠিক এই দিকে রোটেট করছিল, সেক্ষেত্রে হলো। এবার যদি ধরলাম, আমি কথার কথা বলছি যে ও এ এই সেম ইনিশিয়াল বাহুটি ঠিক এইভাবে এদিকে রোটেট হয়েছে এবং সেম থিটা অ্যাঙ্গেলে তৈরি করেছে, কোন দিকে রোটেট হয়ে, ঠিক এই দিকে রোটেট হয়ে। তাহলে আমরা কি এই কোণটি এবং ও এ বি, কোণ এ ও বি বা কোণ বি ও এ ইজ ইকুয়াল টু থিটা লিখতে পারি, দুটি কি সেম, সেটি এবার বোঝার চেষ্টা করার দরকার আছে। যে আমরা প্রথম ক্ষেত্রে ইনিশিয়াল লাইনটি ও বি, এটি প্রথম চিত্রের ক্ষেত্রে ইনিশিয়াল লাইন ও এ কি করেছে, আমরা এই দিকে রোটেট করেছি উপরের দিকে। কথার অর্থ কি, আমরা যদি ঘড়ির কথা ভেবে দেখি 12:06, আমরা ঘড়ি কি করে, ঘড়ির কাঁটাগুলি ঠিক এই দিকে রোটেট করতে থাকে, তাই না, এই দিকে রোটেট করতে থাকে, অর্থাৎ ঘড়ির কাঁটাগুলি ঠিক এইভাবে রোটেট করে থাকে। তাহলে ঘড়ি কাঁটা যদি এদিকে রোটেট করে তাকে আমরা কি বলি, ক্লকওয়াইজ রোটেশন বলে থাকি। আর ঘড়ি কাঁটা উল্টো দিকে, অর্থাৎ যদি আমরা উল্টো দিকে, অর্থাৎ ঠিক এইভাবে যদি রোটেট হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বলি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন আমরা বলে থাকি। এখন ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে এই যে রোটেশনটি সেটি কিন্তু ঘড়ির কাঁটার দিকে হয়েছে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয়েছে, তাহলে এটি কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে রোটেশনটি হয়েছে।
আর ঠিক এটি কিন্তু দেখছি ঘড়ির কাঁটার দিকে হয়েছে, অর্থাৎ ক্লকওয়াইজ রোটেশন হয়েছে। তাহলে এই দুটি কোণ কিন্তু সেম কোণ উৎপন্ন করেছে, অর্থাৎ আমরা বলি যে এ ও বি 2 নম্বর চিত্র এবং 1 নম্বর চিত্রের কোণটার যে পরিমাপ সেটি থিটাই করেছে, কিন্তু এদের ডাইরেকশানটি ভিন্ন বলতে এ ও পয়েন্টে ও এ বাহুটি প্রথম চিত্রে ঘড়ির কাঁটার বিপরীত দিকে রোটেট করেছিল, আর দ্বিতীয় ক্ষেত্রে ও এ এই ইনিশিয়াল বাহুটি ঘড়ির কাঁটার দিকে রোটেট করেছে। তাহলে এদের মান কোনটি সেম হওয়া সত্ত্বেও এটি বিপরীত দিকে রোটেট করার জন্য এদেরকে ভিন্ন কিছু ধারণা বা ভিন্ন কিছু ভাবে আমরা একে ডিনোট করতে পারি কি? হ্যাঁ পারি। যদি এটি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হয়ে থাকে তাহলে এর যে অ্যাঙ্গেলটি পাবো সেটি সব সময় পজিটিভ অ্যাঙ্গেল বা ধনাত্মক অ্যাঙ্গেল হয়ে থাকবে। আর যদি এই যে রোটেশনটি যদি ঘড়ির কাঁটার দিকে বা ক্লকওয়াইজ হয়ে থাকে সেক্ষেত্রে এর যে ভ্যালু অর্থাৎ নেগেটিভ হয়ে থাকবে। হতে পারে এদের যে মান সেটি হয়তো থিটাই, কিন্তু যখন আমরা লিখব তখন এক্ষেত্রে আমরা প্লাস থিটা লিখব, বা থিটা মানেই প্লাস থিটা, আর এক্ষেত্রে কিন্তু অবশ্যই মাইনাস থিটা লিখব। এই মাইনাস সাইনটি কি শুধুমাত্র এর ডাইরেকশানকে নির্ণয় করতে হেল্প করছে। থিটার মান দুটি সেম, মানে এটি যদি ধরো আমি কথার কথা 30 ডিগ্রি হয়ে থাকে, এটিও 30 ডিগ্রি মানকেই দিচ্ছে, কিন্তু কথার কথা হচ্ছে এই মাইনাস সাইনটি হচ্ছে সবসময় ডাইরেকশানকে নির্ণয় করছে, অর্থাৎ ও এ ইনিশিয়াল লাইনটি আমার ঘড়ির কাঁটার দিকে রোটেট করেছে, ক্লকওয়াইজ রোটেট করেছে। মাথা রাখলো। তাহলে ডেফিনেশন কি করব? পজিটিভ এবং নেগেটিভ ডেফিনেশন। পজিটিভ এবং নেগেটিভ অ্যাঙ্গেলের যদি ডেফিনেশন আমরা পড়ি তাহলে ক্লিয়ারলি বলা হচ্ছে যে অ্যান অ্যাঙ্গেল ফর্ম বাই রোটেশন রে ইজ সেড টু বি পজিটিভ অর নেগেটিভ ডিপেন্ডিং অন হোয়েদার ইট মুভ ইজ অ্যান্টি ক্লকওয়াইজ অর এ ক্লকওয়াইজ। অর্থাৎ এই রেটি যদি প্রথম ক্ষেত্রে এইভাবে রোটেট করে এবং ও বি জায়গা তৈরি করে তাহলে এটি কি হলো? এইভাবে গেল, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করলো। সেক্ষেত্রে এর যে মান পাবো সেটি কিন্তু এই যে কোণটির মান পাবো সেটি কিন্তু সবসময় পজিটিভ হয়ে থাকবে। একই রকমভাবে যদি ও এই যে ইনিশিয়াল বাহুটি যদি ক্লকওয়াইজ রোটেশন করে ঠিক এই পজিশানে আসতো ওবি হতো, তাহলে এই যে কোণটি তৈরি হতো সেই কোণের মান যাই হোক না কেন সেই মানটির আগে একটি নেগেটিভ চিহ্ন হতো, অর্থাৎ নেগেটিভ মান দিত, কারণ এটি ক্লকওয়াইজ রোটেট করছে। এটি কিন্তু পজিটিভ এবং নেগেটিভ আমাকে বোঝাতে হেল্প করলো। অর্থাৎ আমি যদি বলি যে আমি যদি একটি চিত্র অঙ্কন করি, ধরো আমি কথার কথা বলছি যে আমি ও এ, এখন যদি এটি এদিকে রোটেশন করে ঠিক এই পজিশানে একদম দণ্ডায়মানভাবে অবস্থান করেছে ও বি, আবার একই রকমভাবে ও এ আর একবার এদিকে রোটেশন করেছে এবং সেমভাবে এদিকেও দণ্ডায়মান হয়েছে, সেটি হচ্ছে ও সি। তাহলে এই কোণ দুটি আমরা দেখতে পাচ্ছি যে এই কোণ দুটি কি 90 ডিগ্রি। আমরা সাধারণ বেসিক ধারণার উপরে জানি এইগুলো হচ্ছে 90 ডিগ্রি এবং 90 ডিগ্রি, কিন্তু এটি পজিটিভ 90 ডিগ্রি এবং এটি নেগেটিভ 90 ডিগ্রিকে বিচার করা থাকে, অর্থাৎ এটি পজিটিভ 90 ডিগ্রি এবং এটি নেগেটিভ 90 ডিগ্রি বলে থাকবো। বোঝাতে পারলাম? ডিপেন্ড করছে কি? নেগেটিভ এবং পজিটিভ ডিপেন্ড করছে কোনটি রোটেশন নয়, ঠিক বাহুটি বা ইনিশিয়াল বাহুটির রোটেশন কোন দিকে হয়েছে। ক্লকওয়াইজ হলে মাথায় রাখবো, ক্লকওয়াইজ হলে অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে রোটেশন হয়ে থাকলে সব সময় নেগেটিভ ভ্যালু দিয়ে থাকবে, আর যদি অ্যান্টি ক্লক হয়ে থাকে তাহলে সেটি সবসময় পজিটিভ ভ্যালু দিয়ে থাকবে। এবার কোশ্চেন আসবে যে এতক্ষণ পর্যন্ত আমরা জিওমেট্রিতে আমরা 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি কোণের কথাই কিন্তু পড়েছি। তাহলে ত্রিকোণমিতিকে মধ্যে কি এই কোণের মধ্যেই সীমাবদ্ধ থাকবো? সেটি কথা নয়। কারণ কি দেখো, রোটেশনের কথা যখন আমাকে বলেছে তাহলে আমরা এখন এটি বলতে পারি, ধরো আমি বলছি যে ও এই যে ইনিশিয়াল বাহুটি সেটি রোটেশন করতে শুরু করলো, রোটেশন করে সর্বপ্রথমে সে প্রথম রোটেশন করে ও বি এই পজিশানে এলো, আসতেই পারে।
তারপরে আবার সে আরও রোটেশন করলো, রোটেশনটি কোন দিকে হচ্ছে, ঠিক ঘড়ির কাঁটার বিপরীত দিকে রোটেশন হচ্ছে, ঠিক আছে। তারপরে সে আরও রোটেট করতে শুরু করলো, সে এখানে থেমে থাকলো না, সে আবার রোটেশন করে ঠিক এই পজিশানে এলো, ঠিক আছে, ও সি পজিশানে এলো, ঠিক আছে। তারপরে সে আরও রোটেশন করতে শুরু করলো, ও থেকে সে রোটেশন করে ঠিক এই পজিশানে এলো, এই নাম আমি ও ডি দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে সে আর রোটেশন করলো, এবার রোটেশন করে সে ঠিক একদম সমান সমান ঠিক তার উল্টো দিকে চলে গেল এবং সেখানে আমরা ও ই নাম দিলাম। তারপরে ঠিক আবার এইখানে রোটেশন করলো, ও ই নাম দিলাম। তারপরে ঠিক এরকম পজিশানে জি, ঠিক এরকম পজিশানে এলো এফ এইচ, ঠিক আছে। তারপরে সে কিন্তু রোটেশন করতে থামছে না, সে কন্টিনিউ রোটেট করে যাচ্ছে, সে কন্টিনিউ রোটেট করে যাচ্ছে, সে এখান থেকে এতটুকু রোটেশন করে থামেনি, সে আরও রোটেশন করলো, আরও রোটেশন করলো, আরও রোটেশন করলো, আরও রোটেশন করলো, এভাবে কিন্তু সে রোটেশন করছে এবং ফাইনালি সে আবার এই রোটেশন করে এই ঠিক এই ও এর ওপরেই কিন্তু চলে এলো। তাহলে লক্ষ্য করছি এই পুরোটি রোটেট করলো, অর্থাৎ আমরা যে আমরা ছোটো থেকে যে সাধারণ জ্ঞান আমাদের আছে, আমরা শিখেছি যে এই পুরো এখান থেকে যদি লম্বভাবে এটি অবস্থান করছে, অর্থাৎ এই কোণটি 90 ডিগ্রি, তাহলে কোণ এ ও সি 90 ডিগ্রি, ঠিক আছে। আবার এটুকু তো বুঝেছি যে এ ও ই কোণ এ ও ই সেটি হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে। আবার কোণ যদি আমরা দেখি যে পুরোটি করে এখানে এলো, অর্থাৎ কোণ এ ও জি সেটি হচ্ছে 270 ডিগ্রি। তাহলে আমরা যখন আবার এই পুরোটি রোটেট করলো, অর্থাৎ পুরোটি ঘুরলো, অর্থাৎ এই পয়েন্টটি যখন পুরোটি ঘুরে আবার এই পজিশানে এলো, এই পজিশানে চলে এলো, এই পজিশানে ইনিশিয়াল পজিশানে আবার চলে এলো, তখন এই যে পুরো রোটেশনটি হলো সেটি আমরা ভালো করে জানি কোণ এ ও এটি আই দিয়ে দিই, তাহলে এ ও আই সেটি 360 ডিগ্রি। এবার কথা হচ্ছে যে এই পজিশানে গিয়ে থামলো না, সে এতটি রোটেট করেও সে থামলো না, সে আরও রোটেট করলো। কিভাবে? সে এই পয়েন্টটি আবার রোটেট করে আবার ঘুরতে শুরু করলো এবং আমি ধরে নিচ্ছি সে আবার এত দূর পর্যন্ত রোটেট করে ঠিক এই পজিশানে এলো, এটি আমি কে নাম দিলাম। তাহলে কি দেখলাম যে পুরোপুরি এই ও এ বাহুটি একবার সম্পূর্ণ সম্পূর্ণ রোটেট করার পর ঠিক এই পজিশানে এসে দাঁড়িয়েছে, ঠিক এই পজিশানে এসে দাঁড়িয়েছে। তাহলে আমরা দেখলাম 360 ডিগ্রি 360 একবার ঘোরার পরে আমরা মোটামুটি 70 বা 80 ডিগ্রিতে গিয়ে আবার দাঁড়ালো, তাহলে পুরো রোটেশন তার হলো 360 প্লাস 70 ডিগ্রি, ঠিক আছে। এবার আবার সেটি এরকমভাবে হতে পারে, ধরলাম আমি সে এই যে ইনিশিয়াল বাহুটি সে একবার রোটেট করলো, তারপরে সে থামলো না, সে আবার আরেকবার রোটেট করলো, সে তাও থামলো না, সে আরেকবার রোটেট করলো, ঠিক এইভাবে সে 5 বার 6 বার 7 বার রোটেট করার পর ঠিক এই পজিশনে এলো। এখন আমরা তিনবার রোটেট করেছে, একবার গ্রিন কালারে একবার রোটেট করেছে, তারপর ব্রাউন কালার এইভাবে এবং ব্ল্যাক কালার তিনবার রোটেশন করে ঠিক এই পজিশনে গিয়ে সে আটকেছে। আর এই পজিশনে এই কোণটি আমি ধরে নিচ্ছি 60 ডিগ্রি। তাহলে কি হলো, সে 3 বার 360 ডিগ্রি 360 ডিগ্রি প্লাস 360 ডিগ্রি 3 বার ফুল রোটেশন করেছে, অর্থাৎ 3 বার 304 ডিগ্রি যাওয়ার পর সে 60 ডিগ্রি অতিক্রম করেছে। তাহলে এটি যোগ করলে যে অ্যাঙ্গেলটি পাবো তত সেই কোণটি কিন্তু এই কোণটি নির্ণয় করবে, অর্থাৎ কোণ এ ও বি কে নির্ণয় করে থাকবে। বোঝাতে পারলাম? ঠিক একই রকমভাবে এই রোটেশনটা যদি ক্লকওয়াইজ হতো, ঠিক একই রকমভাবে এই রোটেশনটা যদি ক্লকওয়াইজ হতো তাহলে কি হতো, ধরো কথার কথা বলছি যে ঠিক এই ও এ এটি ইনিশিয়াল লাইন, এখন এ রোটেট করতে করতে প্রথমে এদিকে এলো, ঠিক এইভাবে রোটেট করছে, তারপরে ঠিক এইভাবে এলো, তারপরে ঠিক এইভাবে এলো, তারপর ঠিক এইভাবে এলো। এর যে রোটেশন এ কিন্তু সব সময় ঠিক এইভাবে করে থাকছে এবং একবার পুরো রোটেট করার পর আরেকবার পুরো রোটেট করলো, আরেকবার পুরো রোটেট করলো, 3 বার রোটেট করতে পারে। আবার তারপর 3 বার রোটেট করে ঠিক এই পজিশনে এসে সে থামলো। কী করলো, সে এই পজিশনে এসে থামলো, আর এই পজিশনটা আমি ধরে নিচ্ছি 30 ডিগ্রি। তাহলে কি পেলাম, সে 3 বার ঘড়ির কাঁটার দিকে রোটেট করেছে, 3 বার
ঘড়ির কাঁটার দিকে রোটেট করেছে, অর্থাৎ 3বার -360 মাইনাস 360 মাইনাস 360 আমরা কী করলাম, আমরা 3বার 360 যোগ করব, তার সাথে সাথে আবার কি যোগ করব, তার সাথে সাথে আরও 30 এসছে সেটি যোগ করব, কিন্তু এটি যোগ করার পরে যেটি অ্যান্সার পাবো তার আগে একটা মাইনাস চিহ্ন দেব, কারণ কি সে ঘড়ির কাঁটার দিকে এসেছে। তাহলে আমরা অ্যাঙ্গেলটি একই রকমভাবে বের করব, আমরা রোটেশনের ভিত্তিতে অ্যাঙ্গেলটি বের করব। আমরা দেখে নিলাম যে অ্যাঙ্গেল কিন্তু ত্রিগোণমিতির ক্ষেত্রে কোনটি পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, আবার 360 অধিকও হতে পারে। অর্থাৎ যে কোনো রিয়েল নাম্বারকে আমরা যদি কনসিডার করি কোনো একটি অ্যাঙ্গেল হিসাবে, সে সকল মানে কিন্তু ত্রিগোণমিতিক অপেক্ষক নিতে পারে বা ত্রিগোণমিতিক অ্যাঙ্গেল কিন্তু নিতে পারে বা ডিসক্রাইব করতে পারে। বোঝাতে পারলাম? তাহলে এই বিষয়টা আমরা ক্লিয়ার করলাম। এখন এই যে ডিগ্রির কথাটা বললাম, তাহলে আমরা ভালো করেই জানি যে যখন আমরা ধরো আমরা অর্থের কথাই বলি না, আমরা টাকাতে আমরা কি বলি যে 1 লাখ টাকা, 1 কোটি টাকা, 1000 টাকা, 100 টাকা। তাহলে 100, 1000, লক্ষ, কোটি, যেমন টাকার বিভিন্ন রকম আমরা একক দ্বারা বিচার করি তার পরিমাপের উপর বেশ করে, একই রকমভাবে আমরা যখন কোনো জায়গায় রাস্তায় ঘুরতে যাই বা বেড়াতে যাই তখন দেখি কত কিলোমিটার দূরে আমরা কত দূর যেতে হবে তার মানে কোনো একটি দূরত্বের মাপ করতে আমরা দেখে থাকি যে কিলোমিটার দ্বারা বিচার করি। আবার খুব কাছের জায়গাতে আমরা দেখি সেটা মিটারের দ্বারাও আমরা বিচার করে থাকি যে কত মিটার বাকি আছে বা কত মিটার ডিস্টেন্স, ঠিক আছে। তাহলে এই যে মিটার, এই যে কিলোমিটার, কিমি বা মিটার, এই যে বিষয়গুলি আমরা পেলাম, এই এককগুলি দেখলাম আমরা বিভিন্ন ক্ষেত্রে ইউজ করে থাকি, কিন্তু দূরত্ব বের করতেই, কিমি, মিটার এগুলো দূরত্ব বের করতে ইউজ করে থাকি। আবার টাকা, হাজার, শতক, লক্ষ এগুলো আমরা টাকার পরিমাণ বের করতে বলে থাকি। তো আমরা নিজেদের প্রয়োজনে নিজের সুবিধার্থে কিছু কিছু একককে বেছে নিই যেটি আমাদের সুবিধা হবে বলে। ঠিক কোণের ক্ষেত্রেও তাই। কোণের ক্ষেত্রে কেন ডিগ্রি আমি ইউজ করব, এরকমও তো হতে পারে না অন্য কোনো একক যেটি সহজ হতে পারে, সেরকম হতে পারে কি। তাহলে এরকমভাবে গণিতকরা 3টি পদ্ধতি কিন্তু এনেছে এই কোণ পরিমাপ করতে। সে 3টি পদ্ধতি কি, এক হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি, যাকে ইংরেজিতে আমরা সেক্সাডেসিমেল সিস্টেম বা ইংলিশ সিস্টেম বা ডিগ্রি সিস্টেমও বলে থাকি। একে আমরা ডিগ্রি সিস্টেম বলে থাকি। এতক্ষণ আমরা যে ডিগ্রি নিয়ে আলোচনা করছিলাম 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 360 ডিগ্রি, এইগুলি কিন্তু এই সিস্টেমের মধ্যেই পড়ে। অর্থাৎ আমরা এখন ছোট থেকে যা যা ডিগ্রি নিয়ে যেসব আলোচনা করেছি সেগুলো আমরা কি কোন পদ্ধতিকে নিয়ে আলোচনা করেছি, আমরা সেক্সাডেসিমেল সিস্টেমকে নিয়ে আলোচনা করেছি বা ষষ্ঠিক পদ্ধতিকে নিয়ে আলোচনা করেছি। শতক পদ্ধতি আমাদের এই সিলেবাসে নেই, আর শতক পদ্ধতি আমরা ইউজও কিন্তু খুব কম করে থাকি, কিন্তু আমাদের এই সিস্টেমটা সম্বন্ধে জানা কিন্তু দরকার। কোনো হঠাৎ করে একটা ছোট্ট কোশ্চেন আসতেই পারে, তাহলে আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকাটা দরকার। আর তৃতীয় হচ্ছে খুব প্রয়োজনীয় হচ্ছে সেটি বৃত্তীয় পদ্ধতি বা সার্কুলার সিস্টেম। আমরা মাথায় রাখবো এই যে সার্কুলার সিস্টেম, এই যে ত্রিগোণমেট্রিক ফাংশনকে আমরা কিন্তু ট্রিগোনোমেট্রিক ফাংশনকে আমরা সার্কুলার ফাংশনও বলে থাকি। কেন বলে থাকি আমরা এবার আস্তে আস্তে ধীরে ধীরে বোঝার চেষ্টা করব। ডিগ্রি তো আমরা সবাই পড়েছি, কিন্তু ডিগ্রির ডেফিনেশন কি আমরা কেউ আজ পর্যন্ত জানি না, হয়তো জানার চেষ্টাও করিনি, বা আমরা অনেকে কিছু কম ছেলেই হয়তো এটি জেনে থাকবে। ডিগ্রি কি, ধরো আমি কথা বলছি যে এটি হচ্ছে ইনিশিয়াল লাইন, ও এ হচ্ছে ইনিশিয়াল লাইন। এখন আমাকে বলা হলো ও একে সম্পূর্ণ একবার পুরো রোটেট করো, অর্থাৎ পুরোপুরি সম্পূর্ণ রোটেট যদি করার অর্থ হচ্ছে একে ঠিক এইভাবে পুরোপুরি রোটেট করে ঠিক আবার এই পজিশনে নিয়ে আসা। ঠিক আছে, এখন ও বি পজিশনে এসেছে, ও এ এখন কিন্তু ও বি পজিশনে এসছে। ও এ ইনিশিয়াল লাইন আর ও বি হচ্ছে টার্মিনাল লাইন। ঠিক আছে, তার মানে আমরা দেখলাম ইজিলি এটি 360 ডিগ্রি উৎপন্ন করেছে কোণ, এটি আমরা কিন্তু আগে থেকেই জানি, কিন্তু এই ডেফিনেশন কি বলছে বোঝার চেষ্টা করো 360 কোথা থেকে এলো। এখন এই যে পুরো রোটেট করলে আমাকে কি বলছে, এ অ্যাঙ্গেল টেস্ট বাই মুভিং লাইন অ্যাবাউট এ পয়েন্ট ফ্রম দ্য ইনিশিয়াল পজিশন টু দ্য টার্মিনিং পজিশন ইজ মেকিং 1/360 অফ দ্য কমপ্লিট রিভলিউশন অফ এ সার্কেল ইজ কল্ড হ্যাভ মেজার 1 ডিগ্রি। অর্থাৎ এখন যদি এই তুমি যখন ঘুরলে এই যে অ্যাঙ্গেলটি পেলে, অর্থাৎ পুরো রোটেট করার পর এই যে অ্যাঙ্গেলটি পেলে, এই অ্যাঙ্গেলটিকে তুমি যদি 360 ভাগে সমান ভাগে বিভক্ত করতে পারো, তুমি এই অ্যাঙ্গেলটিকে যদি 360, অর্থাৎ এই অ্যাঙ্গেলটিকে এরকম এইভাবে
আরও ছোটো ছোটোভাবে, আরও ছোটো ছোটোভাবে, আরও ছোটো ছোটোভাবে, আরও ছোটো ছোটোভাবে 360 ভাগে যদি সমান ভাগে ভাগ করতে পারো, যদি আমি পসিবল নয় আমার এখানে করা, আমি বলছি এরকমভাবে যদি সমান সমান ডিস্টেন্স সমান সমান মাপের যদি 360 ভাগে আমরা ভাগ করতে পারি, সমান ভাগে যদি আমরা ভাগ করতে পারি, তাহলে প্রত্যেকটি ভাগকে 1 ডিগ্রি করে বলা হয়ে থাকে। প্রত্যেকটি ভাগকে আমরা 1 ডিগ্রি করে বলে থাকবো। অর্থাৎ আমি যদি ধরে নিই যে হ্যাঁ এইভাবেই 360টা আমরা ভাগ করে ফেলেছি, আমি ছবিতে 360টা এখনও হয়নি আমি জানি, আমি ধরে নিচ্ছি এটি 360 ডিগ্রি করে ফেলেছি, 360টি ভাগে ভাগ করে ফেলেছি আমরা। এই পুরো 1 বার রোটেট করার পর এই যে কোণটি উৎপন্ন হয়েছে, পুরো কোণটি উৎপন্ন হয়েছে, ভালো করে বোঝার চেষ্টা করো, এই যে পুরো কোণটি উৎপন্ন হয়েছে সেই কোণটিকে আমি পুরোপুরি 360টি সমান ভাগে ভাগ করে দিয়েছি। তাহলে এই যে ভাগটি পেলাম, এই যে ভাগটি পেলাম, এই যে ভাগটি পেলাম, এগুলো সব সমান ভাগ। আর এই যে ভাগটি একে আমরা 1 ডিগ্রি 1 ডিগ্রি 1 ডিগ্রি 1 ডিগ্রি বলে থাকবো। আর এই 1 ডিগ্রি করে 1 ডিগ্রি প্লাস 1 ডিগ্রি প্লাস 1 ডিগ্রি এই করে আমরা 360টি ভাগ করেছি, অর্থাৎ 360টি আসবে, সেটি করে আমরা 360 ডিগ্রি বলে থাকি এই কোণকে। অর্থাৎ ডিগ্রি 1 ডিগ্রি যদি আমাকে ডেফিনেশন বলতে পারি বা সেক্সাডেসিমাল সিস্টেমের যদি আমাকে যে একক সেটি হচ্ছে ডিগ্রি, সেক্সাডেসিমাল সিস্টেমের যে একক সেটি হচ্ছে ডিগ্রি। আর এই ডিগ্রি এর ডেফিনেশন হচ্ছে তুমি যদি কোনো একটি ইনিশিয়াল লাইনকে সম্পূর্ণ রোটেট করো তাহলে যে অ্যাঙ্গেলটি তৈরি হবে তাকে যদি 360 বার ভাগ করো, সমান ভাগে ভাগ করো, তাহলে তার প্রত্যেকটি ভাগকে আমরা 1 ডিগ্রি বলে থাকবো। বোঝাতে পারলাম? কোনো ডাউট আছে? আশা করছি কোনো ডাউট নেই। ঠিক আছে, এখন কি জানি, এবার দেখো, লক্ষ্য করে দেখো, এখন এই ইনিশিয়াল লাইনটি থেকে যদি সম্পূর্ণ রোটেট করা হয় তাহলে এই পুরো অ্যাঙ্গেলটি কী হবে জানি না, কিন্তু তার মাথায় আমরা এটা জানি যে এইটি হচ্ছে, এখন যদি এই পয়েন্ট থেকে আমরা যদি একটি লম্ব অঙ্কন করি সেটি হচ্ছে 1 সমকোণ, এটি হচ্ছে 2 সমকোণ, এটি হচ্ছে 3 সমকোণ এবং এটি হচ্ছে 4 সমকোণ, তাই না? তাহলে 4 গণিত সমকোণ, 4 সমকোণ ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি। এই বিষয়ে কোনো ডাউট নেই, তাহলে 1 সমকোণ সমান আমি বলতে পারি, 1 সমকোণ সমান বলতে পারি 360 ডিগ্রি বাই 4, অর্থাৎ 90 ডিগ্রি, তাই না? তাহলে এই যে অঙ্গলটি আমরা 90 ডিগ্রি পাই কিভাবে? এই অ্যাঙ্গেলটি আমরা পাই 90 ডিগ্রি এইভাবে। আবার এই অ্যাঙ্গেলটি আমরা 100 ডিগ্রি পাই কি করে? 100 ডিগ্রি এই কারণে পাই যে এই 4টি ভাগের 2টি ভাগ, 4টি ভাগের 2টি ভাগ মানে একটি ভাগ, এর একটি ভাগ হচ্ছে 90 ডিগ্রি, তাই 2টি ভাগ 90 প্লাস 90 180 ডিগ্রি, মানে এই পুরো কোণটা 180 ডিগ্রি, এই কোণটা 270 ডিগ্রি, এই কোণটা 360 ডিগ্রি। তাহলে 4টি ভাগে আমরা ভাগ করে থাকি। তো আমরা বুঝলাম যে এই সেক্সাডেসিমাল সিস্টেমে আমরা ডিগ্রির কনসেপ্টটি বোঝার চেষ্টা করলাম যে একটি ইনিশিয়াল লাইন যখন পুরো রোটেট করে তখন যে কোণটি উৎপন্ন হয় তাকে যদি আমরা 360টি ভাগে সমান ভাগে বিভক্ত করি তাহলে প্রত্যেকটি ডিগ্রিকে আমরা বলে থাকি, প্রত্যেকটি ভাগকে আমরা 1 ডিগ্রি করে বলে থাকি। আর 1 সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি, 2 সমকোণ মানে 180 ডিগ্রি, 4 সমকোণ মানে 360 ডিগ্রি। ঠিক আছে, এখন এই ডিগ্রি ধরলাম আমি আঁকি যে এইটি হচ্ছে, ধরো এইটি আমরা একটু বড় করে জুম করে নিলাম, আমরা জুম করলাম, এটি হচ্ছে 1 ডিগ্রি। ঠিক আছে, আমরা জুম করে এইটুকু অংশ 1 ডিগ্রি বের করলাম। ঠিক আছে, এখন যদি আমাকে বলছে যে এই 1 ডিগ্রির মধ্যেও আমরা যদি একেও আমরা আরও ছোট যদি বের করতে হয়, আমরা কিমি থেকে মিটার এসছি, মিটার থেকে সেমিতে এসছি, ঠিক একই রকমভাবে যদি আরও ছোটো যেতে বলে, অর্থাৎ আমার কাছে 100 টাকা ছিল। ঠিক আছে, এবার বললো 100 টাকা থেকে আমার কাছে 1000 টাকা ছিল, আমাকে বললো এবার 100তে নিয়ে আয়, 100-র পরে টাকাতে নিয়ে আয়, পয়সাতে নিয়ে আয়, এভাবে বলতে পারে। তো তাহলে একই রকমভাবে ডিগ্রিকেও যদি আমরা 60টি ভাগে ভাগ করি, 60টি সমান ভাগে যদি ভাগ করে দিই তাহলে প্রত্যেকটি ভাগকে বলা হয় 1 মিনিট। ঠিক আছে, মানে কি বললাম যে 1 ডিগ্রিকে যদি সমান 60টি ভাগে ভাগ করে দিই, তার মানে সেই প্রত্যেকটি ভাগকে বলা হয় 1 মিনিট। অর্থাৎ আমরা 1 ডিগ্রি সমান আমরা 60 মিনিট লিখতে পারি, 60 মিনিট
লিখতে পারি। ভালো করে বোঝাতে পারলাম? আমরা দেখলাম যে এই যে পুরো রোটেট করার জন্য যে কোণটি পাচ্ছিলাম তাকে যখন 360টি ভাগে ভাগ করলাম, তার প্রত্যেকটি ভাগকে 1 ডিগ্রি বললাম। এবার সেই 1 ডিগ্রিকে যদি আমরা আরও 60টি পার্টে ভাগ করে নিই, তাহলে প্রত্যেকটি পার্টকে বলা হবে 60 মিনিট। অর্থাৎ 1 ডিগ্রি আমরা = 60টি মিনিটে আমরা ভাগ করে নিতে পারি। আর এখন গণিত করে দেখলো যে বারবার মিনিট লেখার থেকে আমরা একটি সিম্বল দিয়ে লিখি, এইভাবে আমরা মাথায় একটি দাগ দিয়ে আমরা 60 মিনিটকে বলে থাকি। মিনিটকে আমরা এইভাবে দাগ দিয়ে মাথায় রাখবো। ঘড়ির মিনিট বা ঘন্টার মিনিট বা সঙ্গে এর মিনিটের কোনোরূপ মিল নেই। আবার একই রকমভাবে আমি ধরে নিচ্ছি যে আরেকটি কোণ আমি তুললাম, যে এই যে কোণটি আমি তুলছি এই কোণটি হচ্ছে 1 মিনিট, মানে আরও ছোট। একে আমি আরও জুম করলাম এবং এই যে কোণটি পেলাম এটি 1 মিনিট কোণ আমি বের করেছি, 1 মিনিট কোণ বের করেছি। এখন আমাকে বলছে এই 1 মিনিট কোণকেও আরও 60টি ভাগে ভাগ করে দাও, আরও সমান 60টি ভাগে ভাগ করে দাও। তাহলে এই প্রত্যেকটি যে 60টি করে ভাগ করার পর প্রত্যেকটি যে ভাগ পাবো সেই প্রত্যেকটি ভাগকে 1 সেকেন্ড বলে থাকবো। অর্থাৎ 1 মিনিট সমান 60 সেকেন্ড। আর সেকেন্ডকে আমরা এইভাবে লিখি, 60 সেকেন্ডকে আমরা চিহ্ন হিসাবে ঠিক এইভাবে দিয়ে থাকি, মাথায় দুটি এরকম দাগ দিয়ে থেকে থাকি। তাহলে আমরা কি পেলাম? আমরা দুটি জিনিসে এলাম যে 1 মিনিট সমান 60 সেকেন্ড এবং 1 ডিগ্রি সমান 60 মিনিট। এই দুটি কনক্লুশনে এলাম। তার সাথে সাথে আরেকটি জিনিসও এসেছি যে 1 সমকোণ সমান 90 ডিগ্রি। আমরা লিখে দিই, এখানেও লিখে দিই 1 সমকোণ সমান 90 ডিগ্রি, যেটি এখান থেকে আমরা পেয়েছিলাম। তাহলে ডিগ্রি সমকোণ, ডিগ্রি মিনিট এবং সেকেন্ডের সঙ্গে আমরা একটি সুন্দর রিলেশন কিন্তু দেখতে পেলাম, যেটি আমাদের ইউজ হতে পারে বা যেটি আমরা ইউজ করে থাকবো। আমাকে এখন এরকম বলে থাকে যে 90 ডিগ্রি 20 মিনিট 48 সেকেন্ড, যদি একে আমাকে ডিগ্রিতে নিয়ে যেতে বলে, একে আমাকে সমকোণে প্রকাশ করতে বলে, তাহলে আমরা কিভাবে প্রকাশ করব? আমরা রিলেশন শিখে গেছি। দেখো, আমরা সেকেন্ড থেকে মিনিটে নিয়ে যেতে শিখে গেছি, সেকেন্ড থেকে আমরা মিনিটে নিয়ে যেতে শিখে গেছি। আবার সমকোণ মানে আমরা কত ডিগ্রি সেটিও শিখে গেছি। তার সঙ্গে সঙ্গে 1 মিনিট সময় কত সেকেন্ড সেটিও কিন্তু আমরা শিখে গেছি, 1 ডিগ্রি সময় কত মিনিট, সেই সব ধারণাগুলো শিখে গেছি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এরপরে আমরা 90 ডিগ্রি থাকলো, ঠিক আছে, প্লাস যেমন আমরা 5.7কে আমরা 5 + 0.7 এই আকারে লিখতে পারি। একই রকমভাবে 90 ডিগ্রি 20 মিনিট এবং 48 সেকেন্ডকে আমরা ঠিক এইভাবে 20 মিনিট এবং 48 সেকেন্ডকে আমরা এইভাবে লিখতে পারি। 48 সেকেন্ডকে আমরা মিনিটে যদি নিয়ে যেতে পারি, আমরা 48 সেকেন্ডকে মিনিটে নিয়ে গেলে আমরা 60 দ্বারা ভাগ করব। কি করলাম? আমরা 48 মিনিটকে, ভালো করে দেখো, আমরা মিনিটকে সেকেন্ডে যখন নিয়ে যাবে আমরা জানি যে 1 মিনিট সমান 60 সেকেন্ড। তার মানে কি এখান থেকে আমরা কি পাচ্ছি? এখান থেকে আমরা পাচ্ছি যে 60 সেকেন্ড সমান 1 মিনিট। তার অর্থ হচ্ছে 1 সেকেন্ড সমান 1/60 মিনিট। তাহলে কি করলাম? আমরা যখন 1 সেকেন্ড বের করতে গেলে 1/60 দ্বারা আমরা ভাগ করে থাকি। তাহলে আমরা এখানে এটি করছি যে সেকেন্ডকে যখন আমরা মিনিটে নিয়ে যাচ্ছি তখন আমরা 60 দিয়ে ভাগ করছি, এটি পুরোটি কিন্তু মিনিটে তৈরি হয়ে গেল। তাহলে এবার আমরা ক্যালকুলেশন করতে পারি। আমরা 12 × 4 = 48, 12 × 5 = 60, অর্থাৎ আমরা 90 ডিগ্রি প্লাস 5 × 2 = 5 × 20 = 104/5 মিনিট কিন্তু লিখতে পারি। এরপর আমরা কি করতে পারি? আমরা এই মিনিটকে আবার ডিগ্রিতে নিয়ে যাব। মিনিটকে যখন ডিগ্রিতে নিয়ে যাব আমরা কি শিখেছি? দেখো, 60 মিনিট সমান কত? 1 ডিগ্রি। তাহলে 1 মিনিট সমান কত? 1/60 ডিগ্রি, 1/60 ডিগ্রি। তাহলে আমরা কি করলাম? আমরা যখন ভালো করে মাথায় রাখবো, সেকেন্ড থেকে যখন মিনিট নিয়ে যাব, আমরা যখন দেখলাম যে সেকেন্ড থেকে যখন মিনিটে নিয়ে যাব তখন 1/60 আমরা গুণ করব। একই রকমভাবে যখন আমরা মিনিট থেকে ডিগ্রিতে যাব তখন আমরা 1/60 দ্বারা কিন্তু গুণ করব। বুঝতে পারলাম? তাহলে সেটি এবার আমরা করব। তাহলে আমরা কি করতে পারি? আমরা কি করব? এখানে আমরা পরের লাইনে আমরা এই মিনিট থেকে আমরা ডিগ্রিতে নিয়ে যাব, অর্থাৎ 90 ডিগ্রি তো থাকলো, প্লাস আমরা 104/5 × 60 করে একেও আমরা ডিগ্রিতে নিয়ে চলে যাব। নিয়ে গেলাম। এবার আমরা যদি ক্যালকুলেশন করি আমরা দেখতে পাবো যে আমরা ক্যালকুলেশন করি এগুলো সবগুলি যদি নিচে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করি, তাহলে আমরা দেখতে পাবো উপরে আসবে 6776/75 × 90, ঠিক এই পজিশন আসবে। এটি 60 না, এটি 60, ঠিক আছে। তো
এই পজিশানে আসবে এবং এই পজিশান থেকে আমরা বলতে পারি ক্যালকুলেশন করে এটি 1.13/3375 সমকোণ চলে আসবে। ঠিক আছে, বোঝাতে পারলাম? কারণ কি আমরা 90 দ্বারা কেন ভাগ করলাম? আমরা দেখো এটি 60 আসবে এবং তারপরে আমরা একে 90 দিয়ে কেন ভাগ করলাম? কারণ দেখো আমরা এক্ষেত্রে এই স্টেপটির পরে এই স্টেপটি কী করলাম? 90 দিয়ে ভাগ করলাম এই কারণে, কারণ আমরা কি জানি 90 ডিগ্রি সমান হচ্ছে 90 ডিগ্রি সমান সমান এক সমকোণ, তাহলে 1 ডিগ্রি সমান সমান 1/90 সমকোণ। তাহলে ডিগ্রি থেকে যখন আমি মিনিটে নিয়ে যাব, ডিগ্রি থেকে যখন আমি সমকোণে নিয়ে যাবো তখন 1/90 দ্বারা আমরা কিন্তু গুণ করব। তাহলে আমরা সেইটি কাজ করেছি, 1/90 দ্বারা গুণ করেছি এবং সমকোণে নিয়ে এসেছি। তাহলে আমরা কী কী স্টেপ শিখলাম ভালো করে বোঝার চেষ্টা করো। আমরা কী কী স্টেপ শিখলাম এই পদ্ধতিতে, সেক্সাডেসিমেল পদ্ধতিতে, ভালো করে গোলাবো না। প্রথম কথা হচ্ছে যে আমরা শিখে গেলাম যে এক সমকোণ সমান সমান 90 ডিগ্রি, আমরা পূর্বেও শিখেছিলাম এখনও শিখলাম। তাহলে 1 ডিগ্রি বের করতে গেলে আমি কি করব? 1/90 দ্বারা গুণ করব। 1 ডিগ্রি যখন আমি বের করব তখন 1/90 দ্বারা গুণ করব। অর্থাৎ আমি কি বললাম? যে আমি যখন ডিগ্রি থেকে সমকোণে যাব তখন আমি 1/90 দ্বারা গুণ করব। একই রকমভাবে যখন আমরা দেখলাম যে ডিগ্রি থেকে আমরা যখন এখানে দেখো ভালো করে লক্ষ্য রাখো, মিনিট সেকেন্ড থেকে যখন আমরা সেকেন্ড থেকে মিনিটে যাচ্ছিলাম তখন 1/60 দ্বারা গুণ করছিলাম। আবার যখন মিনিট থেকে আমরা যখন ডিগ্রিতে যাচ্ছিলাম সেক্ষেত্রেও আমরা 1/60 দ্বারা কিন্তু গুণ করছিলাম, যেটি আমরা এই রিলেশনের মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারি। বোঝাতে পারলাম? এটি একটি সিস্টেমকে শেখালাম। ঠিক আছে, এখন যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে 30 ডিগ্রি কীভাবে অঙ্কন করবে, তাহলে তুমি বলতে পারো মোটামুটি রাফ ক্যালকুলেশনে এটি হবে 30 ডিগ্রি, এটি হবে 30 ডিগ্রি, মোটামুটি বলতে পারো। 90 ডিগ্রি কাকে হবে? তুমি বলতে পারো যে এটি হবে 90 ডিগ্রি বলতে পারো। 120 ডিগ্রি কীভাবে কোথায় হবে? তুমি বলো 90 থেকে বড়, 180 থেকে ছোট, তার মানে হয়তো বা সে ঠিক এইরকম একটি পজিশনে আসবে। ঠিক আছে, 120 ডিগ্রি ঠিক এরকম একটি পজিশনে হবে। 750 ডিগ্রি, এখন 750 ডিগ্রি বের করতে গেলে আমাকে কী করতে হবে? আমাকে বের করতে হবে যে কতবার রোটেট করছে। 750 ডিগ্রি করতে হবে 300, আমাকে দেখতে হবে যখন 360-এর বেশি হয়ে যাবে কোনো অ্যাঙ্গেল তাহলে সে কতবার রোটেট করছে এবং 775 আছে। এটি সহজ পদ্ধতি হচ্ছে যে 750কে আমি 360 দ্বারা যদি ভাগ করি তাহলে কী পাবো? 360 × 2 করলে আমি পাবো 720/30, অর্থাৎ আমাকে 2বার রোটেট করবে 360 ডিগ্রি করে, তারপরে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে ঠিক এই রকম পজিশান সে হবে, সে 2বার সম্পূর্ণ রোটেট করবে এবং তারপরে 30 ডিগ্রি সে কোণ উৎপন্ন করবে। 270 ডিগ্রি আমরা ক্লিয়ারলি জানছি যে এটি যদি 90 হয়, এটি যদি 90 হয়, এটি যদি 180 হয়, এটি হবে, তাহলে এই পুরো অ্যাঙ্গেলটি হবে 270 ডিগ্রি। -30 ডিগ্রি, দেখো এটি যদি মাথায় রাখবো এই অ্যাঙ্গেলটি হবে -30 ডিগ্রি। অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হলে সেখানে আমরা মাইনাস সাইনটি এনে থাকবো। 90 ডিগ্রি, এটি ইনিশিয়াল লাইন। ঠিক এই পজিশানে ঠিক এইভাবে যখন রোটেট করে সে সমকোণ উৎপন্ন করবে তখন সেই কোণকে আমরা -90 ডিগ্রি বলে থাকবো। 180 ডিগ্রির ক্ষেত্রে যখন এটি ইনিশিয়াল লাইন এবং ঠিক এইভাবে রোটেট করে ঠিক এই সমানে যখন এই কোণটি উৎপন্ন করবে সেখানে আমরা 180 ডিগ্রি কোণ বলে থাকবো। নিশ্চয়ই বোঝাতে পেরেছি। 1800 -1830 ডিগ্রির ক্ষেত্রেও আমরা কি করব? 1830-এর ক্ষেত্রে আমরা 360 দ্বারা আমরা দেখে নেব কতবার রোটেট হচ্ছে, কতবার রোটেট হওয়ার পর সে বাকি যে অ্যাঙ্গেলটি তৈরি করছে। অর্থাৎ আমরা এক্ষেত্রে মাথায় রাখবো সবসময় ক্লকওয়াইজ রোটেশন হয়ে থাকবে, কারণ মাঝে একটি মাইনাস চিহ্ন আছে। অ্যাঙ্গেলগুলি দেখার সময় মাথায় সব সময় রাখবো যে পজিটিভ এবং নেগেটিভ অ্যাঙ্গেল শুধুমাত্র ডাইরেকশান বোঝাতে আমাকে ইউজ করা হয়ে থাকে। মানে সেটি ঘড়ির কাঁটার দিকে হবে না ঘড়ির কাঁটার বিপরীত দিকে তার রোটেশন হয়েছে সেটি মাত্র বিচার করে, বাকি সব কাজ কিন্তু সেম হয়ে থাকবে। বোঝাতে পেরেছি নিশ্চয়ই। তাহলে সেক্সাডেসিমেল সিস্টেম সম্পর্কে আমাদের ধারণা এসেছে, ডিগ্রির ডেফিনেশন সম্পর্কে আমাদের ধারণা এসেছে। এবার আমরা যে সিস্টেমটি শিখব সেটি হচ্ছে শতক পদ্ধতি, ডেসিমেল সিস্টেম। রাখবো এক্ষেত্রে এক সমকোণকে আমরা বলে দিই যে এক্ষেত্রে এক সমকোণকে 100টি ভাগে ভাগ করা হয় এবং তাকে 100 গ্রেড আকারে লেখা হয়। অর্থাৎ যদি
একটি সমকোণ একে যদি 100টি ভাগে যদি আমরা ভাগ করে নিই, সমান ভাগে ভাগ করে নিই, তাহলে প্রত্যেকটি অংশকে 1 গ্রেড করে বলা হয়ে থাকবে। একই রকমভাবে এই প্রত্যেকটি গ্রেডকেও যদি আমরা 100 ভাগে ভাগ করি, তাহলে প্রত্যেকটি ভাগকে আমরা 100 মিনিট বলে থাকবো। যেমন আমরা 1 ডিগ্রি সমান সমান 60, 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট আমরা পড়েছিলাম সেক্সাডেসিমাল সিস্টেমে। এক্ষেত্রেও এক গ্রেড সমান সমান 100 মিনিট কিন্তু আমরা ধরে নিই। এই মিনিট সব সময় মাথায় রাখবো, এই মিনিট কিন্তু কখনোই আমাদের ঘড়ির মিনিটের সঙ্গে কোনো রূপ ম্যাচ নেই। আবার 1 মিনিট সমান আমরা 1 মিনিট সমান 100 সেকেন্ড আমরা বলে থাকবো এই সিস্টেমে। অর্থাৎ আমরা কি করলাম, আমরা যে সেম পদ্ধতি আমরা সেক্সাডেসিমালে একই কাজই করেছি। এক সমকোণ সেখানে 90 ডিগ্রি হয়েছে, 1 ডিগ্রি সেখানে 60 মিনিট হয়েছে, 1 মিনিট সেখানে 60 সেকেন্ডে হয়েছে। আমরা এক্ষেত্রে এই সিস্টেমে শোষক পদ্ধতিতে এক সমকোণকে আমরা 100 গ্রেড ধরেছি। 1 গ্রেড সমান 100 মিনিট এবং 1 মিনিট সমান 100 সেকেন্ড আমরা কনসিডার করেছি। খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক বা গুরুত্বপূর্ণ একটি সিস্টেম, সেটি হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। ঠিক আছে, এই যে রেডিয়ান আমরা রেডিয়ান নিয়ে আলোচনা করব। এই রেডিয়ানকে আমরা এসআই ইউনিট হিসাবে ধরে থাকি। আমরা কোণের এসআই ইউনিট হিসাবে রেডিয়ানকে আমরা বলে থাকি। তাহলে এই রেডিয়ানের ডেফিনেশন কি, এই বৃত্তীয় পদ্ধতির ডেফিনেশন কি, এর সম্পর্কে আমরা এই ব্যাপারে আলোচনা করব। ঠিক আছে, এবার দেখো আমরা কিভাবে সেটি বোঝার চেষ্টা করি। কোনো একটি বৃত্তের ব্যাসার্ধের সমান দৈর্ঘ্য বৃত্তচাপ তার কেন্দ্রে যে সম্মুখকোণ উৎপন্ন করে তাকে রেডিয়ান বলে। কি বললো, আমাকে একটা বৃত্ত আঁকতে হবে, একটি আমি বৃত্ত অঙ্কন করলাম। ঠিক আছে, এখন আমাকে কি বলা হলো, আমাকে বলা হলো এরকম যে এই বৃত্তের যে কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান, এখন এটি যদি আর হয়ে থাকে, এটি যদি ও হয়ে থাকে, এটি ব্যাসার্ধ, এটি আর। এখন আমাকে বলছে এই ব্যাসার্ধের সমান বৃত্তচাপ, অর্থাৎ আর ব্যাসার্ধ বিশিষ্ট আমি যদি একটি বৃত্তচাপ আঁকি, বিশিষ্ট একটি বৃত্তচাপ ধরো আমি ধরে নিচ্ছি যে এইটুকু হচ্ছে আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তচাপ। ঠিক আছে, এইটুকু হচ্ছে আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তচাপ। পয়েন্টে আমি ও দিলাম, এটি আমি বি নাম দিলাম এবং এটি সি এবং এই পয়েন্টটিকে আমি ডি নাম দিলাম। তাহলে বিসিডি এই যে বৃত্তচাপটি সেটি সমান সমান আর, কারণ আমি ধরে নিচ্ছি যে বৃত্তের ব্যাসার্ধর সমানই এই বৃত্তচাপটি বিসিডি হয়ে থাকবে। এখন এই বিসিডি বৃত্তচাপের এই পয়েন্টটি অর্থাৎ এই ডি পয়েন্টটি এবং বি পয়েন্টটি যদি আমরা যুক্ত করে দিতে পারি কেন্দ্রের সঙ্গে, তাহলে যে কোণটি পেলাম, এই যে কোণটি পেলাম, এই কোণটি যাই মান হোক না কেন, এই কোণটি যাই মান হোক না কেন, তাকে আমরা 1 রেডিয়ান বলে থাকি। 1 রেডিয়ান বলে থাকি। বোঝাতে পারলাম মানে কি বললো যে যদি কোনো একটি বৃত্তচাপ বৃত্তের ব্যাসার্ধ সমান হয়ে থাকে এবং সেই বৃত্তচাপ যদি বৃত্তের কেন্দ্রে কোনো অ্যাঙ্গেল তৈরি করতে পারলে, বোঝাতে পারলাম না আমি, আর একবার বোঝাই। ধরো আর ব্যাসার্ধ বিশিষ্ট এই বৃত্তটি আছে, আর ব্যাসার্ধ বিশিষ্ট। এখন এই আর ব্যাসার্ধ, এই যে আর, এর সমান একটি বৃত্তচাপ ড্র করেছি, এইটি বৃত্তচাপ, এটিরও কিন্তু লেন্থ যেটি সেটি কিন্তু আর। ঠিক আছে, তাতে যদি আমি বের করি তাহলে এই যে বৃত্তচাপের প্রান্ত যে বিন্দু দুটি পাচ্ছি, সেই বিন্দু থেকে যদি আমি এই বৃত্তের কেন্দ্রে আমি দুটি রেখাংশ ড্র করি, তাহলে বৃত্তের কেন্দ্রে একটি কোণ উৎপন্ন হচ্ছে, সম্মুখীন কোণ উৎপন্ন হচ্ছে, অর্থাৎ কোণ বিওডি আমি পাচ্ছি। এই কোণ বিওডির মান যেটি হবে সেটি হচ্ছে 1 রেডিয়ান। এটি হচ্ছে আমাকে রেডিয়ানের ডেফিনেশন বলছে। বোঝাতে পারলাম। A radian is an angle subtended at the center of circle by an arc whose length is equal to the radius of the circle. একই কথা বাংলাতে যেটি বললাম সেটি ইংরেজিতে লেখা আছে যে যদি আমি আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের আমি আর এর সমান একটি বৃত্তচাপ অঙ্কন করি এবং সেই বৃত্তচাপের যদি প্রান্ত বিন্দু থেকে যে পয়েন্ট দুটি পাচ্ছি, সেই পয়েন্ট থেকে যদি আমি বৃত্তের কেন্দ্রে একটি সম্মুখ কোণ অঙ্কন করতে পারি, সেই কোণটি যে মানকে দেবে সেটিকে আমি 1 রেডিয়ান বলে থাকবো। কোনো ডাউট আছে? আশা করছি কোনো ডাউট নেই। ছোট থেকে আমরা অনেক ক্ষেত্রে আমরা পায়ের কথা আমরা শিখেছি। পাই ব্যাপারটি কি? এটি একটি বৃত্ত। পাই হচ্ছে কি? পাই হচ্ছে এই বৃত্তের যে কোনো বৃত্তের পরিধি, অর্থাৎ এটি যদি আর,
এটি যদি আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত হয়ে থাকে তাহলে এর যে পরিধি অর্থাৎ বৃত্তের যে পরিধি, যে কোনো বৃত্তের পরিধি অর্থাৎ যে কোনো বৃত্তের পরিধি বাই যদি সেই বৃত্তের ব্যাসকে আমি বলতে পারি, ওই বৃত্তের ব্যাস যদি আমরা করতে পারি, সেটি সবসময় একটি নির্দিষ্ট মান দেয়, সেটি সবসময় ধ্রুবক হয়ে থাকে, আর সেই ধ্রুবককে আমরা পাই বলে থাকি। তাহলে গণিতজ্ঞরা লক্ষ্য করেছে যে সব সময় যখন কোনো একটি বৃত্তের পরিধি এবং তার ব্যাসের অনুপাত নির্ণয় করতে গেছে, সে একটি নির্দিষ্ট মান দিয়েছে, সেটি প্রায় 22/7 সময়, প্রায় 22/7 সময়, প্রায় এর কাছাকাছি একটি মানকে দিয়েছে, আর যাকে গণিতজ্ঞরা পাই হিসাবে ডিনোট করেছে গ্রিক লেটারে। ঠিক আছে, তাহলে আমরা ব্যাস মানে কি জানি? আমরা ব্যাস মানে এটি যদি ব্যাসার্ধ হয়ে থাকে তাহলে ব্যাস মানে 2r। তাহলে আমরা লিখতে পারি পরে এই বৃত্তের পরিধি, বৃত্তটির পরিধি ইজ ইকুয়াল টু পাই ইন্টু ব্যাস, তাই লিখতে পারি। আর ব্যাস কি? আর যদি ব্যাসার্ধ হয়, ব্যাস হচ্ছে 2r, তাহলে 2πr হয়ে যাবে কোনো একটি বৃত্তের পরিধি, যেটি আমরা আগে কিন্তু ফর্মুলা দ্বারা মনে রেখেছি। কোনো একটি বৃত্তের পরিধি হচ্ছে 2πr। কীভাবে এসেছে? এইভাবে এসেছে। পাই যখন আমরা কনসেপ্ট ক্লিয়ার করেছি, আমরা বলেছি পাই হচ্ছে যে কোনো বৃত্তের পরিধি এবং তার ব্যাসের অনুপাত একটি নির্দিষ্ট মান দিয়ে থাকে, আর সেই মানটি হচ্ছে 5/7 মতো মান দিয়ে থাকে, যেটি কিন্তু পাই বলে আমরা ডিনোট করে থাকি। এখন বৃত্তের পরিধি তাহলে 2πr হলো। তাহলে পাই বিষয়টা আমার ধারণা ক্লিয়ার হলো। এবার যে উপপাদ্যটি শিখছি সেটি শেখার পূর্বে আমাকে এখন যদি রেডিয়ান নির্ণয় করতে বলে, রেডিয়ানের ডেফিনেশনটা আমি শিখে গেছি। রেডিয়ানের ডেফিনেশন আমি বুঝে গেছি যে কোনো একটি ডেফিনেশন হচ্ছে ঠিক এইটি। কিন্তু এখন যদি কোনো একটি আমাকে বলে দিল যে কোনো একটি কোণ আমাকে নির্ণয় করতে বললো, এই কোণটি রেডিয়ানে তুমি বের করে দেখাও, আমাকে এই কোণটি রেডিয়ানে বের করে দেখাও, এই কোণটি থিটা, এটি রেডিয়ানে মান বের করো, তাহলে তুমি কীভাবে বের করবে? তার একটি পদ্ধতি থাকা উচিত। যেমন আমরা 360 মানে ফুল রোটেশনকে আমরা যেমন 360টি ভাগে ভাগ করে 1 ডিগ্রি পেলাম, তেমন রেডিয়ান কোনো একটি কোণের মাপ বের করতে গেলে আমরা কোন কনসেপ্টকে ইউজ করব সেটি আমরা বোঝার চেষ্টা করি। সেটি কিন্তু এই উপপাদ্যের মধ্যে আমরা বুঝতে পারবো, বা এই উপপাদ্যই কিন্তু তার যথার্থ প্রমাণ। এখন আমি কি বের করতে চাইছি? এখন কোণ এ ও বি এর মান বের করতে আমাকে বলেছে, বের করে দেখাও। কি করব? আমি কি করে বের করব? আমি কিন্তু এর সম্পর্কে আমরা এটুকু ধারণা আছে যে এর ব্যাসার্ধ, এর যদি ব্যাসার্ধ আর হয়ে থাকে, অর্থাৎ এখানে আমি এর যে নামটি দিলাম সেই নামটি যদি আমরা এরকম নাম দিই যে এই পয়েন্টটি যদি আমি কে নাম দিয়ে দিই, তাহলে ও কে এটি হচ্ছে আর ব্যাসার্ধ বিশিষ্ট। ঠিক আছে, তাহলে আমরা কি বলেছি যে আর সেমি এখন এটি ব্যাসার্ধ যদি হয়ে থাকে, আমি যদি আর সেমির আরেকটি বৃত্তচাপ, এর বৃত্তচাপ অঙ্কন করি এই বৃত্তের ওপর, আমি এইটুকু আর সেমি বিশিষ্ট, আমি এটির লেন্থ আমি আর, এই যে বৃত্তচাপ এটা আমি নাম এইটুকু আমি এখানে নাম পি দিয়ে দিচ্ছি। তাহলে এই যে কেপি এই যে বৃত্তচাপটি পেয়েছি, কেপি এই যে বৃত্তচাপটি আমি পেলাম, সেটি কিন্তু ইজ ইকুয়াল টু আর আমি ধরে নিলাম। ঠিক আছে, এটি কিন্তু আর আমি ধরে নিলাম। এবং আমি ও এবং পি যুক্তও করলাম। তাহলে এই যে কোণটি আমি পেলাম, অর্থাৎ এই যে কোণটি পেলাম, এই যে কোণ কে ও পি যেটি পেলাম, কে ও পি, সেটি কিন্তু 1 রেডিয়ান হয়ে থাকবে, 1 রেডিয়ান হয়ে থাকবে। কোনো ডাউট আছে? আশা করছি কোনো ডাউট থাকানো উচিত না। আমাকে কি বলেছে? আমাকে বের করতে হবে কোণ এ ও বি, মানে যে কোনো একটি আমাকে কোণ এ ও বি বের করতে বলেছে। ঠিক আছে, আমি কি করলাম? একটি আর ব্যাসার্ধ বিশিষ্ট প্রথমে একটি সার্কেল ড্র করলাম। ভালো করে বোঝার চেষ্টা করো। সর্বপ্রথমে আমাকে কি বলেছে? যে কোনো একটি কোণ আমাকে বের করতে বলেছে। ঠিক আছে, আমি কোণ এ ও বি আমাকে বের করতে বলেছে। ঠিক আছে, আমি যে কোনো পরিমাপের, যে কোনো মাপের একটি সার্কেল ড্র করে নিলাম এখানে। ঠিক আছে, একটি সার্কেল ড্র করে নিলাম, যে কোনো এর ব্যাসার্ধ আমি ধরে নিচ্ছি, এর ব্যাসার্ধ আর। ঠিক আছে, যেটি করছি আমরা করে নিচ্ছি। এখন আমরা একটি ডেফিনেশন তো জানি না যে এই আর সেমির যদি আমি একটি বৃত্তচাপ অঙ্কন করি এখানে, তাহলে সেটি যদি যুক্ত করে দিই, তাহলে যে কোণটি পাবো সেটি তো আমাকে 1 রেডিয়ান বলছে, এটি তো আমাদের ডেফিনেশন বলেছে। তাহলে আমরা সেটিকে আমরা ইউজ করতে পারি এখানে, তাহলে সেটা আমরা ইউজ করব এখানে।
কি করব দেখো, সেটি যদি আমরা ইউজ করি তাহলে এখন কেওপি এটি হচ্ছে 1 রেডিয়ান, ঠিক আছে, কোনো ডাউট নেই, কারণ এই কেপি এই যে ব্যাসার্ধ, এই যে বৃত্তচাপটি সেটি আর নিয়েছি, আর এই বৃত্তটিও ব্যাসার্ধ হচ্ছে আর। এখন আমি আরেকটি বিষয় কি জানি, কোনো বৃত্তের চাপের অনুপাত, আমি কি জানি যে কোনো বৃত্তের চাপের অনুপাত তাদের দ্বারা উৎপন্ন সম্মুখস্থ কেন্দ্রস্থ কোণের অনুপাতের সমান। এটি কি বললো বুঝতে পারলে না নিশ্চয়, আমি বোঝানোর চেষ্টা করছি। দেখো, ধরো এটি একটি সার্কেল, ঠিক আছে, এবার তুমি ধরো এই সার্কেলে ধরো এই পজিশন থেকে, এখান থেকে তুমি ড্র করতে শুরু করলে একটি লাইন, ঠিক আছে, এই পজিশনে এলে এই পয়েন্টে এর যে কোণটি দেবে, এবং আবার তুমি যদি বড় করো তাহলে এই যে কোণটি দেবে, দেখো বৃত্তচাপ বাড়ার সঙ্গে সঙ্গে সেমভাবে কিন্তু এই কোণগুলো বাড়ছে, যতটুকু বৃত্তচাপ যেভাবে বাড়াবে সেই অনুসারে সেই অনুপাতে এই কোণগুলিও বাড়ছে। তাহলে বৃত্তচাপের সঙ্গে এই যে কোণ, এদের যে কেন্দ্রে যে উৎপন্ন কোণটি সেটি কিন্তু নির্দিষ্ট অনুপাতে বেড়ে থাকে, এদের যে অনুপাত হয়ে থাকে, অর্থাৎ বৃত্তচাপ বাড়ার সাথে সাথে ঠিক এতটুকু বৃত্তচাপ করার জন্য ঠিক এতটুকুই কোণ বাড়বে। একই রকমভাবে সেম বৃত্তচাপ তুমি বাড়াও তাহলে ঠিক এতটুকু কোণে সেম কোণই কিন্তু বেড়ে থাকবে। তুমি ভালো করে যদি প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করো তাহলে বোঝার চেষ্টা করবে, যদি যতটুকু এইটুকু ধরো, এই আর সেমি হয়তো বাড়ালাম, তাহলে এর জন্য যতটুকু থিটা চেঞ্জ হবে, এটি যদি আর বাড়াই ততটুকুই থিটার কিন্তু পরিবর্তন হবে, অর্থাৎ এদের যে রেশিও সব সময় কিন্তু ফিক্স হবে বা ধ্রুবক হয়ে থাকবে, এটি কিন্তু আসল ব্যাপার। তো সেটি যদি হয়ে থাকে তাহলে এই দুটি কোণের ক্ষেত্রে দেখো, এই কেপি এটি একটি বৃত্তচাপ, তার দ্বারা কি এই কোণটি উৎপন্ন হয়েছে। আবার এটি যদি এই জায়গাটি আমি নাম যদি কিউ নিয়ে থাকি তাহলে কে কিউ এই বৃত্তচাপের জন্য যে কোণটি উৎপন্ন হয়েছে সেই কোণটিও, তার মানে এদের যে রেশিও সেটি কিন্তু অনুপাত কিন্তু সমান হবে। তাহলে আমরা লিখতে পারি ইজিলি, আমরা বলতে পারি যে সুতরাং আমরা খুব বলতে পারি যে এটি যে কোণ কেওবি বাই কোণ কেওপি ইজ ইকুয়াল টু চাপ কেওবির দ্বারা কেওবির দ্বারা আমি চাপ পেয়েছি কে কিউ, আর এর দ্বারা চাপ পেয়েছি কি কেপি, ঠিক এই দুটি ইকুয়াল হবে। এখন আমরা কি জানি যে কেওবি মান তো আমি জানি না, আমরা এটাই বের করতে চাইছি, কেওবির মান বের করতে চাইছি, তাহলে কোণ কেওবি থাকলো, এটি কেওপি অ্যাজ পার ডেফিনেশন কেওপি হচ্ছে 1 রেডিয়ান থাকলো, চাপ কেপির মান আমি জানি, চাপ কে কিউ আমি জানি না, কিন্তু চাপ কেপি আমি জানি, সেটি হচ্ছে ব্যাসার্ধ, চাপ কে কিউ আমি জানি না, কিন্তু চাপ কে পি কিন্তু আমরা জানি, চাপ কেপির মান আমরা জানি, সেটি হচ্ছে আর। কারণ কি, রেডিয়ান তখনই তো হবে না যখন এই চাপটিও আর হয়ে যাবে, সেম চাপেই তো রেডিয়ানটি তৈরি হবে। এক রেডিয়ানটি তখনই বলতে পারবো যখন এর ব্যাসার্ধ এবং এই যে চাপ এটি ইকুয়াল হবে, সমান হবে, তাহলে এটি আর হবে। ঠিক আছে, এটাকে যদি সুন্দরভাবে সাজিয়ে নিই আমি, তাহলে কোণ কেওবি ইজ ইকুয়াল টু, আমি কি পাচ্ছি, 1 রেডিয়ানটিকে ওইদিকে নিয়ে চলে গেলাম, তাহলে চাপ কে কিউ বাই আর ইন্টু 1 রেডিয়ান। আমি তাহলে বলতে পারি চাপ কেপি, এই চাপ কে কিউ যেটি হোক না কেন, আমি তার লেন্থ যদি এল ধরে নিই তাহলে এল বাই আর, আর এই যে কেওপি এটি যদি থিটা হয়ে থাকে তাহলে একটি রিলেশান পাচ্ছি, এটি কিন্তু রেডিয়ান, ঠিক আছে, রেডিয়ানের আকারে, অর্থাৎ রেডিয়ানে এদের যে একক, এই যে বৃত্তীয় পদ্ধতিতে এর যে একক, কোণের যে একক সেটি রেডিয়ান, আর সেটিকে আমরা কিন্তু মাথায় সি আকারে কিন্তু রিপ্রেজেন্ট করে থাকি মাথায় সি দ্বারা।
ঠিক আছে, তাহলে এখন আমরা কি একটি রিলেশানে এলাম যে সব সময় যে কোণ পাবো, এই যে কোণ বৃত্তীয় যে মান, বৃত্তীয় কোণ, এই বৃত্তীয় যে কোণটি পাবো আমি সেটি সব সময় বৃত্তচাপ বাই সেই বৃত্তের ব্যাসার্ধ হয়ে থাকবে, অর্থাৎ থিটা ইজ ইকুয়াল টু L/R হয়ে থাকবে। এটি একটি সুন্দর একটি রিলেশনকে আমরা প্রমাণ করে ফেললাম। এটি কেন কাজে লাগবে? কারণ যদি কোনো ক্ষেত্রে আমাকে বলে দেয় যে কোনো একটি লেন্থ, আমাকে বৃত্তচাপের কথা বলে দিল এবং আমাকে কোনো একটি বৃত্তের ব্যাসার্ধের কথা বলে দিল, তাহলে আমরা বলতে পারবো যে তার রেডিয়ানে তার মান কত হবে, সেই কোণটির মান কত হবে। অর্থাৎ ধরো এখন এটি ইনিশিয়াল লাইন, এটি হচ্ছে টার্মিনাল লাইন, এর অ্যাঙ্গেলটি এটি কত, এটি থিটা রেডিয়ানে আছে, এটি কত হবে। তাহলে আমি কী করে বলতে পারি, আমরা যদি এর যে বৃত্তচাপটি যদি দেখতে পাই সেটি যদি L হয় এবং এর যে বাহুটি সেটি যদি R হয়, তাহলে L/R যদি আমি করি, যে মানটি পাবো সেটি রেডিয়ানে মান পাবো, সেটি হচ্ছে এইটি কোণটির মান। ঠিক এইভাবে আমরা যে কোনো কোণকে কিন্তু নির্ণয় করতে পারবো এই একক বা রেডিয়ান এককের মাধ্যমে বা বৃত্তীয় পদ্ধতিতে। আশা করছি বোঝাতে পারলাম, আশা করছি বোঝাতে পেরেছি। এর কনসেপ্টে আসি যে রেডিয়ান, এক রেডিয়ানে কিন্তু ধ্রুবক মানই দিয়ে থাকে, এক রেডিয়ান সবসময় ধ্রুবক মান দিয়ে থাকে। কেন ধ্রুবক মান দিয়ে থাকে? দেখো, এখন একই রকমভাবে যদি সেম কনসেপ্টের ওপর আমরা কাজ করি, কি করতে পারি আমরা দেখার চেষ্টা করি। দেখো, আমরা যে কাজটি করলাম না, সে কাজের ওপরে আমরা কাজ করছি। ধরো এটি একটি বৃত্ত, এবার এই বৃত্তের একটি সেন্টার, এটি হচ্ছে R, ঠিক আছে। এখন আমি কি করলাম, এখন এই R ব্যাসার্ধ বিশিষ্ট এইটুকু চাপ আমি ধরে নিচ্ছি, এইটুকু হচ্ছে R, ঠিক আছে, এতটুকু হচ্ছে R। তাহলে এই যে চাপটি পেলাম, এই যে কোণটি পেলাম, সেটা হচ্ছে 1 রেডিয়ান, এখানে কোনো ডাউট নেই, 1 রেডিয়ান পেলাম, ঠিক আছে। এটি OAB থাকলো, ঠিক আছে। তাহলে এই যে বৃত্তচাপ, এখন এটি হচ্ছে R লেন্থের, তার মানে এটুকু 1 রেডিয়ান অ্যাজ পার ডেফিনেশন আমি ভালো করে জানি। এবার আমি আরেকটি বিষয় জানি যে এই পুরো কোণটি, অর্থাৎ আমি এটিকে আরেকটি বিষয় জানি যে এই পুরো কোণটি যদি পুরো রোটেট করে তাহলে কত ডিগ্রি হয়, 300 ডিগ্রি কিন্তু হয়ে থাকে পুরো রোটেট করার জন্য। আর পুরো রোটেট করলে এতে যে বৃত্তচাপটি পাবো সেটি কত পাবো, এই বৃত্তচাপটি কত পাবো, এই পুরো রোটেট করলে এই যে চাপটি, এই চাপটি কি বৃত্তের পরিধি কত, বৃত্তের পরিবর্তন একটু আগে বের করলাম 2πr হবে, ঠিক আছে। এখন আমরা এই কনসেপ্টে আবার লাগাতে পারি না, এই কনসেপ্টে আবার লাগাতে পারি কোনো একটি বৃত্তের চাপের অনুপাত তার দ্বারা উৎপন্ন বৃত্তস্থ কোণের অনুপাতের সঙ্গে সমান। এখানে আমরা ইউজ করব কি, এই পদ্ধতি, এই কনসেপ্ট সেম ইউজ করব আমরা দুইটি কোণের ক্ষেত্রে। কোন কোণের ক্ষেত্রে? একটা হচ্ছে এই পুরো রোটেট করার জন্য এই পুরো কোণটি অর্থাৎ 360 ডিগ্রির ক্ষেত্রে। আরেকটি কাজ করব আমরা এই 1 রেডিয়ানের জন্য, অর্থাৎ কোণ AOB বাই আমরা কি করতে পারি, চাপ AB, অর্থাৎ চাপ AB ইজ ইকুয়াল টু আমরা একই রকমভাবে আমরা পুরো কোণটি অর্থাৎ 360 ডিগ্রি হবে আর তার চাপটি হবে 2πr, এটি হবে, ঠিক আছে। এবার তার মানে এই উপরের এই কোণটি অ্যাজ পার ডেফিনেশন উপরের কোণটি হবে 1 রেডিয়ান হয়ে থাকবে, নিচের চাপটি হবে R, স্বাভাবিকভাবে চাপটি R হবে 360 ডিগ্রি বাই 2πr হয়ে থাকবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, 1 রেডিয়ান ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি ইন্টু R বাই 2πr, আর কেটে গেলে 360 ডিগ্রি বাই 2π হয়ে থাকবে, ঠিক আছে। এখন 360 ডিগ্রি বাই 2π আমরা যদি কেটে দিই তাহলে 180 ডিগ্রি বাই পাই, 180 ডিগ্রি বাই পাই। তাহলে 1 রেডিয়ানের মান যদি ডিগ্রির সঙ্গে তুলনা করতে যাও, তাহলে 1 রেডিয়ান ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি বাই পাই হয়ে থাকবে। 1 রেডিয়ান ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি বাই পাই হয়ে থাকবে। 180 ডিগ্রি মানে কি, 2 সমকোণ, 180 ডিগ্রি মানে কি 2 সমকোণ বাই পাই, 2 সমকোণ বাই পাই। এখন আমরা এটি পেলাম যে 1 রেডিয়ান ইজ ইকুয়াল টু 2 সমকোণ বাই পাই পেলাম। এটি যদি আমরা ক্যালকুলেশন করি, পাই মানে 22/7, মাথায় রাখবো পাই রেডিয়ান এবং পাই কিন্তু সেম জিনিস নয়। পাই রেডিয়ান সবসময় 180 ডিগ্রির সঙ্গে সমান হয়ে থাকে। মানে পাই রেডিয়ান হচ্ছে বৃত্তীয় কোণের ক্ষেত্রে পাই রেডিয়ান যেটি, সেটি
আমাদের ষষ্ঠিক ক্ষেত্রে 180 ডিগ্রি হয়ে থাকে, কিন্তু পাই কথার অর্থ 22/7 প্রায়। ঠিক আছে, এর সঙ্গে কিন্তু আমরা কোনোরূপ ডাউট থাকবে না। এবার পায়ের মান যদি আমরা বসিয়ে দিই তাহলে ক্যালকুলেশন করে একটি মান এর পাওয়া যাবে। তাহলে সবসময় দেখব যে এক রেডিয়ান কিন্তু তার মান হচ্ছে 180 ডিগ্রি বাই পাই, 180 ডিগ্রি বাই পাই। এটা একটি রিলেশন হিসাবে আমরা দেখতে পারি, রেডিয়ান এবং ডিগ্রির সঙ্গে একটি রিলেশন হিসাবে কিন্তু আমরা এটিকে ধরে নিতে পারি কি, যে 1 রেডিয়ান ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি বাই পাই। এটা একটি রিলেশন কিন্তু আমরা তৈরি করলাম আমরা এই কনসেপ্টের উপর বেস করে। একই রকমভাবে আমরা এই রিলেশনটিকেই বোঝার চেষ্টা করছি বা এই রিলেশনটিকে জানার চেষ্টা করছি। দেখো, একটি সম্পূর্ণ রিভলিউশন করতে গেলে এই একটি OA, এই যে বাহুটি, এই যে ইনিশিয়াল বাহুটি, এটি যদি সম্পূর্ণ রোটেট করে তার অর্থ হচ্ছে এ 360 ডিগ্রি রোটেট করে থাকবে। 360 ডিগ্রি মানে এটি কিন্তু ষষ্ঠিক মানের হিসাবে। ঠিক আছে, এখন এটিকে 360 ডিগ্রি কথার অর্থ কি, 4 সমকোণ। ঠিক আছে, এটি রোটেট করবে, খুব ভালো কথা। 1 রেডিয়ান ইজ ইকুয়াল টু 180 বাই পাই এসছে। ঠিক আছে, দেখো আমরা ভালো করে দেখো, এখানে কি পেয়েছি আমরা, 1 রেডিয়ান ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি বাই পাই পেয়েছি। ঠিক আছে, তাহলে পাই রেডিয়ান মানে কত, এখান থেকে আমরা যদি পাই রেডিয়ান বের করি সেটি হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, এখন যদি আমরা 2 গুণ করে দিই উভয় পক্ষে তাহলে কি পাচ্ছি, 2 পাই রেডিয়ান ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি। খুব সুন্দর একটি জায়গায় চলে এসেছি। দেখো, আমরা 360 ডিগ্রি ফুল রোটেশন করতে গেলে, যে ক্ষেত্রে আমরা 360 ডিগ্রি ফুল রোটেশন হচ্ছে, সেক্ষেত্রে আমরা বৃত্তীয় মানে 2 পাই রোটেট হয়ে থাকছে। ঠিক আছে, তাহলে একটি রিলেশন কি পেলাম আমরা বৃত্তীয় কোণ এবং দেখলাম যে এই যে ষষ্ঠিক মানে যেটি 360 ডিগ্রি, সেটি বৃত্তীয় কোণে কিন্তু বৃত্তীয় মানে কিন্তু 2 পাই রেডিয়ান হয়ে থাকবে। তাহলে একটি রিলেশন পেলাম না, আমরা কি রিলেশন পেলাম, 2 পাই, এটি হচ্ছে 360 ডিগ্রি। এখান থেকে যদি আমরা 1 রেডিয়ান বের করতে পারি, মানে যদি 1 রেডিয়ান এখান থেকে আমরা বের করি যে পাই রেডিয়ান ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি বাই 2 মানে 180 ডিগ্রি, অর্থাৎ 1 রেডিয়ান ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি বাই পাই। ঠিক আছে, আবার একই রকমভাবে উল্টোভাবে আমরা বলতে পারি না, যে 360 ডিগ্রি ইজ ইকুয়াল টু 2 পাই রেডিয়ান বা 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু 2 পাই রেডিয়ান বাই 360 ডিগ্রি, অর্থাৎ 360 ডিগ্রি হবে না, এখানে 360, অর্থাৎ পাই বাই 180 রেডিয়ান। তাহলে দুইটি রিলেশন পেলাম আমরা কি 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই বাই 180 রেডিয়ান, এটি একটি রিলেশন পেলাম। 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান। আরেকটি রিলেশন পেলাম, 1 রেডিয়ান ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি বাই পাই। কিসের উপর বেস করে, এই সম্পূর্ণ রোটেশনের উপর বেস করে। ঠিক আছে, সম্পূর্ণ রোটেশনে বেস করে তুমি এর ক্ষেত্রেও বের করতে পারতে, এই অর্ধেক রোটেশন অর্থাৎ 180 ডিগ্রির ক্ষেত্রেও তুমি বের করতে, সেক্ষেত্রে আরও ইজি হয়ে যেত। 180 ডিগ্রি মানে হচ্ছে পাই রেডিয়ান, যেটা আমরা করছি। দেখো আমরা কি দেখলাম, তাহলে 360 ডিগ্রি ফুল রোটেশন করতে গেলে আমি দেখলাম ষষ্ঠিক পদ্ধতিতে সেটি 360 ডিগ্রি হয়ে থাকে এবং বৃত্তীয় পদ্ধতিতে সেটি 2 পাই সি হয়ে থাকে। তাদের মধ্যে একটি রিলেশন তৈরি করলাম, যখন 1 রেডিয়ান 180 বাই পাই ডিগ্রি, এখানে পাই মাথায় রাখবো, এখানে 22/7 এবং এখানে 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই বাই 180 রেডিয়ান হয়ে থাকবে। এটি হচ্ছে এদের রিলেশন। ঠিক আছে, বোঝাতে পারলাম। তাহলে এক্ষেত্রে এর উপর বেস করে কিন্তু অঙ্ক থাকতে পারে, সেটা আমরা পরে দেখব। এবং যে জিনিসটি আমরা খুব ইজিলি আরও দুটি পয়েন্টের মধ্যে রাখবো, যেটি আমরা একটু আগে দেখলাম, যে 1 রেডিয়ান ইজ ইকুয়াল টু 180 বাই পাই ডিগ্রি, 1 রেডিয়ান ইজ ইকুয়াল টু, এখনই শিখলাম না, 1 রেডিয়ান ইজ ইকুয়াল টু 180 বাই পাই ডিগ্রি, যেটিকে আমরা মান বের করতে পারি, আমরা ডিগ্রিতে মান বের করতে পারি, সেটি এই মান আসবে ক্যালকুলেশন করলে। আর 180 ডিগ্রি সমান পাই, তাহলে 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই বাই 180 ডিগ্রি, সেটিও ক্যালকুলেশন করলে আমরা এই মান পেয়ে থাকবো। অর্থাৎ আমাকে যদি এক কথায় বলতে পারে যে 1 রেডিয়ান যদি ডিগ্রিতে মান বের করতে বলে, তার ভ্যালু কিন্তু এটি হবে, অর্থাৎ 1 রেডিয়ান নট ইকুয়াল টু 1 ডিগ্রি, মাথায় রাখবো 1 রেডিয়ান কিন্তু 1 ডিগ্রি সমান নয়। তাহলে 1 রেডিয়ান ইজ ইকুয়াল টু 57 ডিগ্রি 16 মিনিট 21 সেকেন্ড প্রায় অ্যাপ্রক্সিমেটলি। আবার 1 ডিগ্রি সমান হবে 0.01746 প্রায় রেডিয়ান। ঠিক আছে,
এই জিনিসগুলো মাথায় রাখবো। তার সাথে সাথে আমরা কিছু ডিগ্রি এবং রেডিয়ান্সের কিছু জিনিস মানে কমন কিছু জিনিস আমরা মাথায় রাখবো, যেটি আমরা বের করতে পারি। যখন 30 ডিগ্রিকে π/6, 45 ডিগ্রিকে π/4, 60 ডিগ্রিকে π/3, 90 ডিগ্রিকে π/2 এবং 180 ডিগ্রিকে π মনে রাখবো। কীভাবে এগুলো এসেছি দেখো, 30 ডিগ্রি যখন আমরা বের করব কি করব, 30 ডিগ্রিকে যখন আমরা বের করব পায়ে বের করতো বা রেডিয়ানে বের করো, আমরা কি করব 30-এর সঙ্গে আমরা গুণ করব। কি গুণ করব, আমরা π/180 গুণ করব। ঠিক আছে, যখন আমরা ডিগ্রি থেকে আমরা যখন রেডিয়ানে নিয়ে যাব তখন আমরা কি করব, π/180 দ্বারা আমরা কি করব, ডিভাইড করব। কি পাবো অ্যান্সার, 30 মানে π/3 এর অ্যান্সার পাবো। দেখো π/3 না, হ্যাঁ 6 তো আসছে, ঠিক আছে, π/6 এটি অ্যান্সার পাবো π/6। ঠিক আছে, একই রকমভাবে যদি আমাকে 45 ডিগ্রি বের করতে বলে, 45 ডিগ্রি আমি যখন রেডিয়ানে নিয়ে যাব, মাথায় রাখবো রেডিয়ানে নিয়ে যাব, আমি কী করবো 45 × π/180 করবো, ক্যালকুলেশন করব, দেখবো আমি কি পাবো 5/4 পেয়ে যাব। মানে কি, এটি রেডিয়ান লিখবো, এটি মাথায় সি লিখবো, আবার না লিখলেও কিন্তু রেডিয়ানকে বলে থাকবে। অর্থাৎ মাথায় রাখবো যে 1 ডিগ্রি আর 1 এই দুটি কিন্তু সেম নয়। 1 ডিগ্রি মাথায় ডিগ্রি যেটি মান আছে, আর এটি যদি মাথায় কিছু না থাকেও তাহলে মাথায় রাখবো এটি কিন্তু রেডিয়ানকে বলছে, মানে 1 রেডিয়ানের কথা বলছে। এই সূক্ষ্ম কিছু ধারণাগুলি ক্লিয়ার থাকবে। এবং ডিগ্রি থেকে কিভাবে রেডিয়ানে নিয়ে যায়, আমরা সবসময় ডিগ্রি থেকে রেডিয়ানে নিয়ে গেলে π/180 দ্বারা মাথায় রাখবো, ডিগ্রি থেকে মাথায় রাখবো, ডিগ্রি থেকে রেডিয়ানে যখন আমি নিয়ে যাব তখন আমরা সব সময় π/180 দিয়ে গুণ করব। আর যখন রেডিয়ান থেকে যখন ডিগ্রিতে নিয়ে যাব তখন সব সময় আমরা 180 ডিগ্রি π দ্বারা গুণ করে থাকব। এই দুটি পদ্ধতিতে কিন্তু আমরা ডিগ্রি থেকে রেডিয়ান এবং রেডিয়ান থেকে ডিগ্রিতে যে কোনো কোণকে আমরা নিয়ে যেতে পারবো। আশা করছি এই ভিডিওতে আমরা কোনো কোশ্চেন কিন্তু তুলিনি, কারণ কোশ্চেন তুললে আরও ভিডিওটি বড় হয়ে যেত। নেক্সট ভিডিওতে আমরা চেষ্টা করব এর ওপর বেস করে আরও সূক্ষ্ম কোশ্চেনকে তোলা এবং সেগুলিকে তোমাদের সামনে দেখানো, যাতে এর মধ্যে এখনও যদি ডাউট থেকে থাকে, আমি পড়ানোর মধ্যে এখনও যদি কোনো রকম ডাউট থেকে থাকে সেটি ক্লিয়ার যাতে করতে পারি তারই চেষ্টা থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি এখন ডাউট থেকে থাকে, যদি কোনো রকম সংশয় থেকে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, কারণ তোমাদের জন্য ভিডিও বানানো, তোমাদের জন্য সব। থ্যাংক ইউ।